আসসালামু আলাইকুম। ভালো আছো নিশ্চয়ই। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমাদের পাশেই একটা জেলা আছে যেটার নাম মুন্সিগঞ্জ। এই মুন্সিগঞ্জের কৃতি সন্তান বা মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করছে একজন বিখ্যাত লেখক যার নাম হুমায়ুন আজাদ। 1947 সালের কথা। সেই সময় তিনি মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। আমরা এই হুমায়ুন আজাদকে নিয়ে আজকে একটা প্রবন্ধ পড়ব, অর্থাৎ উনি এই প্রবন্ধটা লেখক। আচ্ছা, তাহলে তার আগে চলো আমরা হুমায়ুন আজাদ সম্পর্কে জেনে নিই। এই হুমায়ুন আজাদ জন্মগ্রহণ করেন 1947 সালে মুন্সিগঞ্জে। তিনি অনেক লেখা লিখছে, তার মধ্যে তার কাব্য মানে কবিতার বই অলৌকিক স্টিমার, জলচিতাভাগ, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, কাপড়ে মোড়া অশ্রুবিন্দু, এই কাব্যগ্রন্থ তার উল্লেখযোগ্য। তিনি একটা উপন্যাস লিখছে 56,000 বর্গমাইল। উপন্যাসটার নাম 56,000 বর্গমাইল। তার একটা গল্পের বই আছে, গল্পের বইটার নাম জাদুকরের মৃত্যু। গল্পের বইটার নাম কি? জাদুকরের মৃত্যু। প্রবন্ধ বই লিখছে লাল নীল দীপাবলি কত নদী সরোবর। প্রবন্ধ বইটার নাম লাল নীল দীপাবলি কত নদী সরোবর। আর তিনি 2004 সালে আততায়ী গুলিতে নিহত হন বা মৃত্যুবরণ করেন। আচ্ছা, এখন আমরা জানবো হুমায়ুন আজাদের আমরা কোন প্রবন্ধটি আজকে পড়ব। আজকে আমরা পড়ব শব্দ থেকে কবিতা। শব্দ থেকে কবিতা, অর্থাৎ শব্দ থেকে কিভাবে কবিতা তৈরি করা হয় সেটা আজকে আমরা হুমায়ুন আজাদের লেখা থেকে জানব। মূলত এখানে হুমায়ুন আজাদ কি বোঝাতে চেয়েছেন সেটা আমরা এক মিনিটে জেনে নিই। তিনি বোঝাতে চেয়েছেন যে একটা কবিতা লিখতে হলে আমাদের কি কি করতে হবে। প্রথমত আমরা যেহেতু শিশু, আমাদেরকে আমাদের চারপাশে যা কিছু আছে সেটা মনোযোগ দিয়ে দেখতে হবে এবং সেখান থেকে অভিজ্ঞতা নিতে হবে। তারপরে আমাদের শব্দ জানতে হবে। শব্দের খেলা দিয়ে আমাদের কবিতা লিখতে হবে। শব্দের পরে শব্দ চয়ন করে কি হবে? কবিতা লিখতে হবে। কবিতা লিখতে গেলে আমাকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখতে হবে কিসের স্বপ্ন? প্রকৃতির স্বপ্ন। কি নিয়ে আমি কবিতা লিখবো এই স্বপ্ন দেখতে হবে। এই কথাগুলোই মূলত এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। চলো আমরা তাহলে পড়ে দেখি এখানে কি আছে। শব্দ থেকে কবিতা, হুমায়ুন আজাদ। কবিতা কাকে বলে বলা খুব মুশকিল। মানে এখানে বলতে হচ্ছে কবিতার প্রকৃত সংজ্ঞা বলা মুশকিল, কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি। আমরা যারা লেখাপড়া করি তারা কম বেশি কবিতা চিনি। কবিতারও চেহারা আছে। বইয়ে বা পত্রিকায় যে লেখাগুলো খুব সুন্দর করে ছাপানো হয়, যে লেখাগুলো পঙ্কোক্তিগুলো খুব বেশি বড় হয় না, যেগুলোতে একটি পঙ্কোক্তি আরেকটি পঙ্কোক্তি সমান হয়, সেই লেখাগুলোই কবিতা। অর্থাৎ এখানে একটা কবিতার সংজ্ঞা দিল যে লেখাগুলো বেশি বড় হয় না, সবগুলো সমান হয় এবং একটার পরে আরেকটা সুন্দর করে সাজানো থাকে, সেগুলো হলো কবিতা। যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, তাই কবিতা। তাহলে কবিতার আর একটা সংজ্ঞা কি? যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, তারপরে চোখে বুকে বেরঙের স্বপ্ন জমা ওঠে, সেগুলোই হলো কবিতা। যা দুই তিনবার পড়লে কি করা যায় না? ভোলা যায় না, মনের ভিতরে নাচতে থাকে সেই কবিতা। কবিতা কারা লেখেন? এখন প্রশ্ন হলো কবিতা কারা লেখেন? কবিরা লেখেন কবিতা। কারা লেখেন? কবিরা। তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন। তাহলে কবিতা কিভাবে লেখেন? একটা শব্দের সাথে আরেকটা শব্দ লিখে একটা শব্দের সাথে আরেকটা শব্দ মিলিয়ে কবিতা লেখেন। আমরা যদি কিছু বানাতে চাই তাহলে কিছু জিনিস লাগে। উপমানে সহ একটা উদাহরণ দিচ্ছে যে দেখো, একটি ঘুড়ি বানাতে চাই। যদি উপমা মানে একজনের নাম, সে যদি একটা ঘুড়ি বানাতে চায়, ঘুড়ি বানানোর জন্য উপমার দরকার লাল নীল কাগজ, সুতো, বাঁশের টুকরো। তাহলে উপমা একজনের নাম, সে যদি একটা ঘুড়ি বানাতে চায় তাহলে তার কি দরকার? লাল নীল সবুজ কাগজ, বাঁশের টুকরো। মৌলি একটি পুতুল বানাতে চায়, মৌলি একজনের নাম, সে একটি পুতুল বানাতে চায়,
তার দরকার হলদে টুকরো কাপড়, সুতো, 3টে লাল বোতাম, 2টো সবুজ কাঁটা, একটু তুলো। তেমনি কবিতা বানাতেও হলেও জিনিস চাই। কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ। অর্থাৎ কবিতা বানানোর জন্য কি দরকার, এটা একটা এমসিকিউ, শব্দ দরকার। আর সেটা কেমন হবে, রং বেরঙের শব্দ। পাখি একটা শব্দ, নদী একটা শব্দ, ফুল একটা শব্দ, মা একটা শব্দ। এমনি হাজার শব্দের দরকার হয় কবিতা লেখার জন্য। কবি হতে পারে কে? সেই হতে পারে কবি যে লিখতে পারেন কবিতা, যার ভালোবাসা আছে শব্দের জন্য, যে শব্দকে ভালোবাসে, খুব শব্দকে আদর করে। তাহলে সেই কবিতা লিখতে পারে যে কবিতাকে ভালোবাসে এবং শব্দকে ভালোবাসে। দেখো, যে খুব সুখ পায় সে হতে পারে কবি। কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলে, চাঁদের মতো স্বপ্ন দেখে। নতুন গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও, চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও তোমরা। যদি শব্দের জন্য আদর ভালোবাসা না থাকে তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ ভরা কবিতা বলতে, চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে। তাহলে দেখো, এখানে কিছু উপমা দিছে যে এই বিষয়গুলো যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি কি করতে পারবে না, কবিতা লিখতে পারবে না। তুমি কি লিখতে চাও ফুলের মতো কবিতা, বানাতে চাও নূপুরের শব্দের মতো ছড়া? যদি চাও তবে তোমাকে সারা দিন ভাবতে হবে শব্দের কথা, খেলতে হবে শব্দের খেলা। আচ্ছা, অর্থাৎ শব্দের খেলা খেলে কবিতা লিখতে হবে। নানা রকমের শব্দ আছে আমাদের ভাষার, তোমাকে জানতে হবে সেই শব্দকে। কিছু কিছু শব্দ আছে যেগুলোর গায়ে হলুদ, লাল, সবুজ, নীল, বাদামি, খয়েরি রং আছে। তাহলে কবিতার গায়ে কি কি রং আছে? লাল, সবুজ, হলুদ, নীল, বাদামি এবং খয়েরি রং আছে। তেমনি তোমাকে চিনতে হবে শব্দের রং। অনেক শব্দ আছে যেগুলো শরীর থেকে বেরোয়। কোনো শব্দে বাঁশি সুর শোনা যায়, কোনো শব্দে শোনা যায় হাসির সুর, কোনো শব্দ বাজে শুকনো পাতার খসখসে আওয়াজ। তাহলে শুকনো পাতার শব্দ কেমন? খসখসে। কোনোটিতে বেহালার সুর, কোনো শব্দে তোমার পায়ের নূপুরের মতো বাজে। পায়ের নূপুর কি? এক ধরনের অলংকার যেটা পায়ে পরা হয়। তোমাকে শুনতে হবে শব্দের সুর ও স্বর। অনেক শব্দ আছে বাংলা ভাষায় যেগুলোর শরীর থেকে সুগন্ধ বেরোয়, কোনোটি শরীর থেকে ভেসে আসে লাল গোলাপের গন্ধ। তাহলে বাংলা ভাষায় অনেক শব্দ আছে যেগুলোর এক একটা থেকে এক এক রকম অর্থ বা সুগন্ধি বের হয়। কোনোটির গা থেকে আসে কাঁঠাল চাপার ঘ্রাণ, কাঁঠাল চাপা পাকা কাঁঠালের মতো গন্ধযুক্ত ফল, ঠিক আছে, একটা ফলের নাম। কোনোটি থেকে আসে বাতাবি লেবুর সুবাস মতে সুগন্ধ। তুমি যদি দেখতে পাও শব্দের শরীরের রং, শুনতে পাও শব্দের সুর, টের পাও শব্দের সুগন্ধ, তাহলেই পারবে তুমি কবি হতে। তাহলে তুমি কবি হতে হলে কী করতে হবে? তোমাকে এই শব্দের শরীরের রং শুনতে পারো, যদি সুর শুনতে পারো, সুগন্ধ নিতে পারো, তাহলে তুমি কবি হতে পারবে। কবিরা শব্দ দিয়ে লেখেন নানা রকম কবিতা। কখনো তারা খুব হাসির কথা বলেন, কখনো বলেন কান্নার কথা, কখনো তারা বলেন স্বপ্নের কথা, কখনো তারা চারপাশে যা দেখেন তার কথা বলেন। কিন্তু সব সময় তারা কথা বলেন শব্দ বসিয়ে তারা বানান কবিতা। অর্থাৎ এই কবিরা কি করেন? তারা নানা রকম জিনিস দেখেন, কিন্তু তারা প্রথমে দেখেন কি? শব্দের পরে শব্দ বসিয়ে তারা কবিতা বানান। কবিতা লিখতে হলে প্রথমেই জানতে হবে নানা রকম শব্দ। তাহলে কবিতা লেখার জন্য প্রথমে কি জানা দরকার? নানা রকম শব্দ। তারপর আসে শব্দ দিয়ে যা বলতে চায় তার কথা। কিন্তু কিভাবেই বলা যায় সেই কথা? কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি। কখনো বলতে পারি ঘর ফাটানো হাসির কথা। কবিতায় আমরা কি বলতে পারি? প্রথমত ঘর ফাটানো হাসির কথা বলতে পারি টকবগে রাগের কথা বলতে পারি, খুব চমৎকার ভালো কথা। কখনো বাজাতে পারি নাচের শব্দ, আবার কখনো আঁকতে পারি রঙিন ছবি। কিন্তু সব সময় মনে রাখতে হবে ওই কথা নতুন হতে হবে যা একবার কেউ বলে গেছে। যে ছবি একবার কেউ এঁকে গেছে তা বলা যাবে না। যে ছবি আঁকা যাবে না তার কথা বলতে হবে, নাচতে হবে, ছবি আঁকতে হবে ছন্দে। অর্থাৎ কবিতা লিখতে গেলে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো আগে যে কেউ
আমি যে কবিতাটা লিখছি এটা যেন আগে কেউ না লেখে, এবং আগে যারা লিখে গেছে সেই বিষয়গুলো নিয়ে নতুন করে কবিতা লেখা যাবে না, বা সেই শব্দ দিয়ে নতুন করে কবিতা লেখা যাবে না। তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে ছন্দ, আর থাকতে হবে স্বপ্ন। তাহলে কবিতা লিখতে হলে কি করতে হবে? ছন্দ জানতে হবে আর স্বপ্ন দেখতে হবে। যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না। কবি হওয়ার একটা শর্ত কি? তার স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন থাকলে মনে ভাসে নতুন ভাবনা, নেচে নেচে আসে ছন্দ আর শব্দ। যে কোনো বিষয় নিয়ে তুমি লিখতে পারো কবিতা। বাড়ির পাশের গলিটা, দূরের ধান ক্ষেতটা, পোষা বেড়ালটা, পুতুলটাকে নিয়ে কবিতা লেখা যায় যদি মনে স্বপ্ন থাকে। তাহলে ছোট ছোট জিনিস নিয়েও কবিতা লেখা যায় যদি তোমার মনে স্বপ্ন থাকে। রাস্তার দোকানিকে নিয়ে কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে, আর যা নেই তা নিয়ে কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে। ঠিক আছে? তাহলে কবিতাটি একটা কবিতা, দোকানিকে নিয়ে একটা কবিতা লিখছে, তার নাম কি? কবিতার নাম দিছে দোকানি। রাস্তার মোড়ে দোকানের আমি চিনি যে সে বিক্রি করে সাদা দুধ, খয়েরি চকলেট, লাল পুতুল, সবুজ পান, এসব জিনিস আমরা কিনি খাই। দোকানিকে চকলেট চকচকে টাকা দিই। তার জিনিসপত্র বিক্রি দেখে মাথায় আমার একটা ভাব এলো। ভাবই হলো আমি একটা দোকান খুলেছি দুদিন ধরে, কিন্তু সে দোকানে দুধ, চকলেট, পান বিক্রি হয় না। বিক্রি হয় সব জিনিস, যে এমন সব জিনিস যা কেউ বেচে না, যা কেউ কেনে না, শুধু স্বপ্নেই সেই সব জিনিস বেচা কেনা চলে। ভাবটা মাথায় এলো, শব্দ এলো আর ছন্দ এলো। প্রথমেই লিখলাম দুদিন ধরে বিক্রি করছি চকচকে খুব চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান। আচ্ছা, কথাটাই চমকে দেবার সবার আগে চকচকে চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান বিক্রির ব্যাপারটা বেশ নতুন। এই বিক্রির ব্যাপারটা কি বেশ নতুন? কারণ এই বিষয়গুলো কেউ আগে থেকে বিক্রি করে না। সারা পৃথিবীতে খুঁজে এমন দোকান পাওয়া যাবে না। ছন্দটাও বেশ দুলে দুলে আসছে। এই তিনটি পঙ্ক্তি পড়ার সাথেই শব্দ, ছন্দ, কথা মিলে একরকম স্বপ্ন তৈরি হয় চোখে আর মনে। এরপর আরও এগিয়ে গিয়ে লিখলাম বিক্রি করছি চাপার গন্ধ, স্বপ্ন দেখা, নাচের ছন্দ, গোলাপ ফুলের মুখের রূপ। এখন দেখো এখানে ছন্দ মিল আরও মধুর, বিক্রির জিনিসগুলো আগের মতোই চমকপ্রদক, তবে এখনও স্বপ্ন আরও বেড়েছে, ছবিও আরও রঙিন। চাপার গন্ধ পাওয়া গেল এবং বেঁচে উঠল স্বপ্ন দেখা নাচের ছন্দের নূপুর। এ নাচ স্বপ্ন ছাড়া আর কোথাও দেখা যায় না। এমন নাচতে পারে না কেউ। গোলাপ ফুলের মুখের রূপ বলার সাথে সাথেই গোলাপ ফুল একটি মিষ্টি মেয়ের মতো ফুটে উঠল। মেয়েটির মুখ হয়ে উঠল গোলাপ, আর গোলাপ হয়ে উঠল মেয়েটির মুখ। স্বপ্ন জড়ো হলো চোখে। কবিতাটিকে আমি আর লিখতে চাই না। ইচ্ছে হলে তোমরা লিখতে পারো। কবিতা লিখতে হলে নতুন ভাবতে হবে, আর সেই কথাই পরিয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাকে। তোমাকে এমন ছোট থাকার সময়টা বেশ সুন্দর। বারবার আমরা ছোট সময়ের কথা মনে পড়ে। আমি দেখতে পাই আমি দাঁড়িয়ে আছি পুকুর পাড়ে, একটা সাদা মাছ লাফ দিয়ে আবার ঢুকে গেল পানিতে। দেখতে পাই শাপলা ফুটছে, পানি লাল হয়ে গেছে, একটা চড়ুই উড়ে গেল, তার ঠোঁটে চিকন একটা কুটো। এসব আমাকে কবিতা লিখতে বলে। তোমরা এখন ছোট, এই বয়সে তোমরা খুব বেশি করে দেখে নেবে। যত পারো দেখো, দেখো আর দেখো। বুকের মধ্যে, মনের মধ্যে ছবি জমাও, রং জমাও, সুর জমাও। বড় হলে এই ছবির সুর, রং তোমাকে খুব উপকার দেবে। খুব ছোট বয়সে কি কবিতা লেখা উচিত? ছোট বয়সেই উচিত কবিতা পড়া এবং পড়া। চারদিকে ছবি দেখা এবং দেখা। ছোট বয়সের বুকে জমানো উচিত শব্দ আর ছন্দ। তারপর একদিন যখন বড় হবে, শব্দ, ছন্দ, ছবি, সুর সব দল মিলে বেঁধে আসবে তোমার কাছে, বলবে আমাদের তুমি কবিতায় রূপ দাও। তুমি হয়তো একা একা ঘরে বসে ছন্দ, শব্দ, ছবি, সুর, রং মিলিয়ে বানাবে
এক নতুন জিনিস যার নাম কবিতা। তাহলে শব্দ, ছন্দ, ছবি, সুর আর রং, এই 5টা জিনিস মিলেই কি হবে? কবিতা হবে। তোমরা এইটা পড়ে হয়তো একটু বিস্মিত হচ্ছ যে কেন এটা আমাদের জন্য লেখা হলো। এটা পড়ে তুমি তুমি কবি হতে পারবে, তোমার ভিতরে সৃজনশীলতা আসবে, এই জন্য হুমায়ুন আজাদ এটা তোমাদের জন্য লিখছে। তোমরা আরও কয়েকবার পড়বে, এটা রিডিং পড়বে, পাঠ পরিচিতি পড়বে, দেখবে তোমাদের কাছে এটা সহজ মনে হবে। আর এখানে এমন কোনো শব্দ নাই যেটা তুমি বুঝতে পারবে না, খুব সহজ ভাষায় সুন্দর করে তোমাকে এটা বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে এমসিকিউ শব্দ অর্থ আমি অনেকটা বলে দিচ্ছি, আর তোমরা এখানে পড়লে আরও কিছু শব্দ অর্থ জানতে পারবে। তো ঠিক আছে, ভালো থাকো।